ভয়াবহ রূপ নিয়েছে ভাইরাল নিউমোনিয়া। গত 10 বছরে দেখা যায়নি এমন প্রাদুর্ভাব। জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি শত শত শিশু, বাড়ছে ডায়রিয়াও। 2 দিন ধরে কাশতেছে, সেজন্য আমরা এখানে নিয়ে আসি। আজকে হঠাৎ শ্বাস টানটা বেড়ে গেছে, জ্বর থেকে কাশ, বুকে কফ জমছে, ঠান্ডা নিউমোনিয়ার লক্ষণ ছিল। দীর্ঘদিন চিকিৎসা করার পরে ভালো হয় নাই, তোরে ঢাকা নিয়ে যান। এখন জ্বরের সাথে যে 10 দিন জ্বরের সাথে কিসে নিয়ে আসছিলেন। ঋতু পরিবর্তনই কারণ, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। ওদেরকে পানি খাওয়ান, বাইরের জিনিস পারতপক্ষে কম খাওয়ান। বাচ্চা যখন ঘামাবে আপনি শুকনো কাপড় দিয়ে মুছে দিবেন। প্রথমত হচ্ছে সিজন পরিবর্তন, দ্বিতীয়ত হচ্ছে আমাদের অভিভাবকদের একটু উদাসীনতা আছে। বাচ্চা যেমন যদি বেশি ঘামে আমরা গরম কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি। হাইজিন মেনটেন করার জন্য, ডায়রিয়ার জন্য দরকার, সেভাবে মেনটেন্যান্সটা হচ্ছে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাসপোর্ট অফিসে নানা ভোগান্তির প্রতিবাদে প্রবাসীদের বিক্ষোভ। মেশিন রিডেবল পাসপোর্ট ও ভুল সংশোধনে সহযোগিতা না পাওয়ার অভিযোগ। পদ্মা সেতুর জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে দলিল হস্তান্তর। স্থায়ী ঠিকানা পেয়ে খুশি সুবিধাভোগীরা। মূল সেতুর কাজ 95% শেষ, জানালেন ওবায়দুল কাদের। এবং সংকটের অজুহাতে আবারও অস্থির দেশের পেঁয়াজের বাজার। 3 দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। ভয়াবহ রূপ নিয়েছে নিউমোনিয়া। গত 10 বছরে দেখা যায়নি এমন প্রাদুর্ভাব। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। ঠান্ডা জ্বরের পাশাপাশি বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের হারও। চিকিৎসকরা বলছেন, 1 মাসের ব্যবধানে ঢাকা শিশু হাসপাতালে রোগীর চাপ বেড়েছে দ্বিগুণ। অনবরত কাশিতে কাহিল 3.5 বছরের শিশু সিয়াম। গত কয়েকদিন ধরে দেখা দেয় ঠান্ডাজনিত নানা সমস্যা। চিকিৎসকের পরামর্শে শরীয়তপুর থেকে এনে ভর্তি করা হয় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। পরে জানা যায় নিউমোনিয়া আক্রান্ত সিয়াম। অনেক চিন্তার মধ্যে, কারণ এইভাবে একটা মায়ের সামনে যদি বাচ্চা এরকম করে কাশতে থাকে তাহলে মার কিরকম লাগে। ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া সহ মৌসুমজনিত নানা সমস্যা নিয়ে সিয়ামের মতো প্রতিদিন এমন অনেককেই ঢাকার বাইরে থেকে এনে ভর্তি করা হচ্ছে রাজধানীর শিশু হাসপাতালে। মৌসুম পরিবর্তনজনিত রোগের সঙ্গে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত শিশুদের হারও। 1 মাসের ব্যবধানে শিশু হাসপাতালে রোগী চাপ দ্বিগুণ বেড়েছে বলে জানান চিকিৎসকরা। ওর সমস্যা হচ্ছে জ্বরের সাথে কিসে নিয়েছিল, 2 দিন পরে পরে ঠান্ডা লাগে। ঠান্ডা থেকে আমি আরেকটা ডাক্তার দেখাইছি, পরে হ্যাঁ হলো অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে আর 3 বেলা গ্যাস দিছে। তা পরিবর্তন পাই নাই, পরে কালকে এই জায়গায় নিয়ে আসছি। এখন একটু ওয়েদারটা উষ্ণ, হঠাৎ বৃষ্টি হচ্ছে, হঠাৎ গরম পড়ছে। সে কারণে এই উষ্ণ আর্দ্র আবহাওয়ার মধ্যে যেসব শিশুগুলো বেশিরভাগ আসছে সেগুলোর বেশিরভাগই দেখা যাচ্ছে ডায়রিয়া আক্রান্ত, এবং অনেক সময় দেখা যাচ্ছে এক্সেসিভ ভমিটিং নিয়ে আসতেছে। বমি থেকে আবার পরবর্তীতে ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে যায়। তবে মৌসুমজনিত রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলছে কর্তৃপক্ষ। একই সঙ্গে যথাযথ নিয়ম মানা, বেশি করে পানি পান ও সবজি জাতীয় খাবারের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে খুলনাতেও বেড়েছে জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা শিশু হাসপাতালে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, সোহার, আপনি যেমনটা বলছিলেন, খুলনার বিভিন্ন হাসপাতালে কিন্তু নিউমোনিয়া, ঠান্ডা, সর্দি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশুরা। বিশেষ করে আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা শিশু হাসপাতালে। খুলনা শিশু হাসপাতালে কিন্তু রোগীর চাপ স্বাভাবিকের তুলনায় প্রতিদিন যে পরিমাণ রোগী থাকে তার তুলনায় কিন্তু রোগীর চাপ বেশ খানিকটা বেড়েছে, প্রায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। জি, খুলনায় বিভিন্ন রোগীর চাপ বেড়েছে। খুলনার বিভিন্ন হাসপাতালে কিন্তু মৌসুম পরিবর্তন সহ নানা কারণে, ঠান্ডাজনিত বিভিন্ন কারণে রোগীর চাপ বেড়েছে। আমরা এই মুহূর্তে খুলনা শিশু হাসপাতালে রয়েছি। শিশু হাসপাতালে কিন্তু প্রতিদিন স্বাভাবিকের যে রোগী বহির্বিভাগ এবং জরুরি বিভাগ,
দুই বিভাগেই কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে। স্বাভাবিক কিন্তু এই হাসপাতালটিতে বহির্বিভাগে 200 থেকে 250 রোগী থাকলেও এই মুহূর্তে প্রতিদিন 600-র বেশি রোগী বহির্বিভাগে আছেন। হাসপাতালটির বহির্বিভাগের মতো জরুরি বিভাগেও কিন্তু রোগীর চাপ বেড়েছে। হাসপাতালটিতে জরুরি বিভাগে ভর্তি সিট সংখ্যা 274টি শয্যা থাকলেও গত প্রায় 15 দিন ধরে এই হাসপাতালটিতে রোগীর 274টি রোগী সবগুলোই পরিপূর্ণ থাকে। নতুন রোগী ভর্তির জন্য প্রায় প্রতিদিন 100 রোগীর চাপ থাকলেও নতুন কোনো রোগী কিন্তু আসলে ভর্তি করাতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। যদি কোনো পুরনো রোগী স্বাভাবিকভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তখনই কিন্তু আসলে নতুন রোগী ভর্তির সুযোগ হয়। অন্যথায় এসব রোগীকে কিন্তু হাসপাতাল থেকে বের হয়ে খুলনা শিশু হাসপাতাল থেকে বের হয়ে কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে গিয়ে মূলত কখনো কখনো রোদ বা অতিরিক্ত বৃষ্টি বিশেষ করে এসব কারণে আসলে রোগী বেড়েছে। আমরা খুলনা শিশু হাসপাতালের মতো একই অবস্থা কিন্তু খুলনার অন্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও রয়েছে, বিশেষ করে 250 বেড বা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা সদর হাসপাতালেও। তো সোহার, এই ছিল খুলনা শিশু হাসপাতাল থেকে আমার কাছে বিভিন্ন রোগে আক্রান্ত বা রোগীর চাপের সর্বশেষ খবর। খুলনা শিশু হাসপাতালের সামনে থেকে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। চট্টগ্রামেও প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত শিশু। ধারণ ক্ষমতার 5 গুণ বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। প্রথমে জ্বর, তারপর সর্দি, কাশি, সবশেষে ফুসফুস আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট, এরকম ভাইরাল নিউমোনিয়ার নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই কম বয়সী শিশু ভর্তি হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। শিশু স্বাস্থ্য বিভাগের ধারণ ক্ষমতা 250 শয্যা হলেও ভর্তি আছে 450-র বেশি। কম বয়সী শিশু থেকে শিশুতে এ ভাইরাল দ্রুত ছড়ানোই দুশ্চিন্তায় অভিভাবকরা। 2 দিন ধরে কাশতেছে, সেজন্য আমরা এখানে নিয়ে আসি। কালকে থেকে সুস্থ ছিল, আজকে হঠাৎ শ্বাস টানটা বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরে ঋতু পরিবর্তনের কারণে নিউমোনিয়ার প্রকোপ দেখা গেলেও এবার অনেকটা আগেভাগে আগস্ট-সেপ্টেম্বরে। গত 10 বছরে এরকম ভয়ঙ্কর নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখেননি তারা। রোগীর এত পরিমাণ চাপ আমরা কোনো সময় আসলে পাই নাই। শিশু স্বাস্থ্য বিভাগে রোগীর ধারণ ক্ষমতা 250 বেড। এই 250 বেডের বাইরে আমাদের অতিরিক্ত আরও 100টা বেড ব্যবস্থা করতে হয়েছে। নিউমোনিয়া উপসর্গ নিয়ে ভর্তি রোগীতে ঠাসাঠাসির একই দৃশ্য চট্টগ্রাম মেডিকেলে শিশু স্বাস্থ্য বিভাগেরও। 64 শয্যার ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 292 জন শিশু। জ্বর থেকে কাশ, বুকে কফ জমছে, ঠান্ডা নিউমোনিয়ার লক্ষণ ছিল। আমরা এখানে নিয়ে আসছি। নিউমোনিয়া, বুকে কফ জাম হয়ে গেছে। নিউমোনিয়া প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সুস্থ শিশুদের দূরত্বে রাখার পরামর্শ চিকিৎসকদের। নবজাতক সহ অন্যান্য বাচ্চা যা শিশু যেটা বলি, ওদেরকে শোয়ায় না খাওয়ানোর জন্য। তারপর আমরা ওদেরকে পানি খাওয়ান, বাইরের জিনিস পারতপক্ষে কম খাওয়ান, না খাওয়ানোই বেটার। আর বাচ্চা যখন ঘামাবে আপনি শুকনো কাপড় দিয়ে মুছে দিবেন। দেশে প্রতি ঘন্টায় কম বয়সী 3টি শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। বছরে মারা যায় 24,300 শিশু। শিশুদের পরিষ্কার রাখার পাশাপাশি ফ্লু আক্রান্ত শিশুদের পাশে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রকৃতিতে শরৎ শোভা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, উপমহাদেশের সব দেশেই ক্লিন ফিডের আইন মেনে বিদেশি চ্যানেল সম্প্রচার করে থাকে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী জানান, দেশে 17টি চ্যানেল ক্লিন ফিডে আসে, কেবল অপারেটররা সেটিও বন্ধ করে রেখেছেন, যেটা অপরাধের শামিল। আমরা এই আইন বাস্তবায়নের কথা 2 বছর আগে সংশ্লিষ্ট সবাইকে বলেছিলাম যে আমরা এই আইন বাস্তবায়ন করতে যাচ্ছি, এবং বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে, তাদেরকে নোটিশ করা হয়েছে, এবং সবশেষে গত মাসের শুরুতে আমরা তাদের সাথে বসে, এবং তার আগেও একবার বসেছিলাম, এবং গত মাসের শুরুতে সব পক্ষকে নিয়ে আমরা বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করি
যে 1 অক্টোবর থেকে আমরা আইন কার্যকর করব। আমরা সেটিই করেছি, আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি। রাজধানীর আগারগাঁওয়ে মেশিন রিডেবল পাসপোর্টে ভুল সংশোধনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন প্রবাসী কর্মীরা। সকাল থেকে পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন করেন তারা। পরে সেখানে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ তোলেন প্রবাসী কর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন পরে বিদেশে চাকরির সুযোগ এলেও পাসপোর্টে ভুল থাকার কারণে ভিসা জটিলতায় পড়েছেন তারা। এতে অসংখ্য প্রবাসী বিদেশি কর্মস্থলে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। দ্রুত পাসপোর্টে ভুল সংশোধনের যথাযথ ব্যবস্থা করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দাবি জানান তারা। যাদবপুর থেকে স্যার আমার এখানে পাঠাইছিল, অনেকে আসছি, এখানে আমি দেখতে পারতাছি না কারো, স্যারদের সাথে দেখা করিবেন না, কথা বলতে পারছি না। 1 মাস যাবত প্রতিদিন যাদবপুর আর এখানে আসতেছি। তখন বলছিল 2 বছর পর্যন্ত আমরা সংশোধন করতে পারি। আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমাদের এই কথা বলছে। আঞ্চলিক থেকে যখন এখানে আসি তখন বলে এখানে হবে না, আপনি যেখানে প্রথম পাসপোর্ট করছেন সেখানে যেতে হবে। 1.5 বছর 2 বছর হয়ে গেছে ভিসা পেয়ে দেওয়া হয়েছে, এখন আমি পাসপোর্টের জন্য পাঠাইতে পারতেছি না। আপনার লাস্ট টাইম, এখন যদি পাসপোর্টটা না পাই আমার ফ্যামিলি সহ আমার ভিসা ক্যান্সেল। সবশেষ খবর জানাতে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আশিস, সোহার, দেখুন, বিশ্বব্যাপী যখন করোনা সংক্রমণ শুরু হয় ঠিক তখন থেকেই বিভিন্ন দেশ থেকে চাকরি হারিয়ে বা নানা কারণেই কিন্তু বাংলাদেশি যারা প্রবাসী কর্মীরা ছিলেন তারা কিন্তু বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছে। তো এদের কিন্তু বিভিন্ন, আমি যদি একটু দেখাই যে আজকে এখানে শত শত কর্মীরা এখানে দাঁড়িয়ে আন্দোলন করছে, যে কারণে, সে কারণটি আমি বলি যে এই যে 1.5 বছর 2 বছর ধরে যারা বাংলাদেশে ফেরত এসেছে ইতিমধ্যে তাদের অনেকের বয়স, যে পাসপোর্টের বয়স, পাসপোর্টের মেয়াদ সেটি শেষ হয়ে গেছে। অনেকের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্টের তথ্যটি না থাকার কারণে, সেই তথ্যে অনেক ভুল থাকার কারণে তারা ভিসা পাচ্ছে না, সেই জটিলতা তৈরি হয়েছে। এরকম একটা অবস্থায় তারা মূলত দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিলেন যে যেভাবেই হোক তাদের এই পাসপোর্টের এই তথ্যগুলো সংশোধন করে দিতে হবে, এবং এ কারণে তারা বিভিন্ন সময় আন্দোলনও করেছে। আজকে তারা সকাল থেকে এই পাসপোর্ট অধিদপ্তরের সামনে সে আন্দোলনটি করছেন যাতে খুব দ্রুত তারা এই পাসপোর্টটির নামের সংশোধন করতে পারেন বা যে সমস্ত ভুল আছে সংশোধন করতে পারেন। ইতিমধ্যে সোয়ার আপনি জানেন যে একটি পরিপত্র জারি হয়েছে যারা 5 বছর বয়স পর্যন্ত মূলত এই বয়সটি সংশোধন করা যাবে, কিন্তু সেই দাবি নিয়েও যখন তারা এখানে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে দেখা করেছেন তারা কিন্তু কোনো সদুত্তর দেননি। মূলত আজকে তারা দেখা করতে চেয়েছিলেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে, তিনি এখানে অবস্থান না করা বা না থাকার কারণে পরিচালক যিনি আছেন প্রশাসন তার সঙ্গে দেখা করেছেন, তিনিও তেমন কোনো আশ্বাস দেননি। পরে তারা মূলত সকাল থেকে যে বিক্ষোভটি চালিয়ে আসছেন সেই বিক্ষোভটি আরও বেশি জোরালো হয়েছে, এবং তারা বলছেন যে করেই হোক এই পাসপোর্টের সংশোধন না হওয়া পর্যন্ত তাদের কঠোর আন্দোলন তারা চালিয়ে যাবেন, এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং প্রধানমন্ত্রীর কাছেও এই দাবিটি জানাবেন বলে তারা জানিয়েছেন। মূলত দীর্ঘদিন পরে তাদের যে সুযোগ এসেছে, চাকরির যে সুযোগ এসেছে, অর্থাৎ তারা যে কর্মস্থলে মালয়েশিয়া বা বিভিন্ন দেশে তারা যে চাকরির সুযোগটি পেয়েছেন সেই সুযোগটি কাজে লাগাতে হলে তাদের দ্রুত এই পাসপোর্টের সংশোধন করতে হবে এবং তাদের ভিসাটি পেতে হবে। কিন্তু সেই জটিলতা সংশোধন করতে পারে, সমাধান করতে পারে একমাত্র পাসপোর্ট অধিদপ্তর, কিন্তু সে আশ্বাস তাদেরকে দেওয়া হচ্ছে না, মিলছে না বলেই তারা জানিয়েছেন। এই ছিল মূলত পাসপোর্ট অধিদপ্তরের সামনে থেকে তাদের আজকের এই আন্দোলনের অবস্থা। সোহার, আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার প্রসূন আশিস। পদ্মা সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 3044টি প্লট বরাদ্দ দেওয়া হয়। সেখানে 3 বছর বসবাসকারীদের মধ্যে রেজিস্ট্রি দলিল হস্তান্তর করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, মূল সেতুর কাজের অগ্রগতি প্রায় 95%, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 88 ভাগ। নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির আত্মপ্রত্যয় ও সক্ষমতার স্মারক পদ্মা সেতু যানবাহন ও রেল চলাচলের জন্য উপযোগী করতে কাজ চলছে পুরোদমে। পাশাপাশি পদ্মা সেতুর কাজে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য 7টি পুনর্বাসন কেন্দ্রে স্কুল, মসজিদ ও হাসপাতাল সহ নানা সুবিধা সম্বলিত প্লট তৈরি করা হয়েছে। এরই মধ্যে বরাদ্দ হওয়া প্লটে 2965টি পরিবার বাড়িঘর করে বসবাস করছেন।
100 বাণিজ্যিক প্লটের মধ্যে 81টি বরাদ্দ হয়েছে। 3 বছর প্লটে বসবাসকারীদের মাঝে রোববার জমির দলিল হস্তান্তর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এইভাবে দেওয়ার কথা ছিল, আমরা যা পাওয়া তার থেকে অনেক অনেক ভালো পাইছি। আমাকে জায়গা জমি নিছে, আমাকে টাকা পয়সা ঠিক মতনই দিছে, আবার আমাকে পলরও দিছে। আমাদের সরকার বাহাদুর যা দিছে আমরা তাতে আমরা অত্যন্ত আনন্দিত। অর্থের বাইরেও সমস্ত নাগরিক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। পানি, স্কুল, মসজিদ, বিদ্যুৎ, তাদের বাজার। আগামী জুনের মধ্যেই কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতু চালু হবে বলে জানালেন সেতুমন্ত্রী ও পদ্মা সেতু প্রকল্প পরিচালক। অনেক কিছু করার চেষ্টা করেছি যাতে যারা ক্ষতিগ্রস্ত, যাদের প্রাণপ্রিয় জমি দিয়েছে তাদেরকে যেন আমরা কিছুটা হলেও ক্ষতিপূরণ করতে পারি। পদ্মা সেতু নভেম্বর মাস থেকে কার্পেটিং শুরু হবে। জুনের আগেই ইনশাল্লাহ আমরা পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করতে পারবো। প্রকল্পের সার্বিক অগ্রগতি 88% ইনশাল্লাহ যথাসময়ে এই পদ্মা সেতু আপনারা দেখতে পাবেন, দৃশ্যমান হবে। পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্লট সংখ্যা 3011টি, এর মধ্যে বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে 814টি। পদ্মা সেতুর জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত 823 পরিবারের স্থায়ী ঠিকানার দলিল প্রদান করা হলো। বাকিদের দলিল প্রদান করা হবে এই প্লটে বসবাসের 3 বছর পূর্ণ হওয়া সাপেক্ষে। মুন্সিগঞ্জের কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রাজধানীতে বাস চলাচলে কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করছে না কেউ। আজ মাত্র কয়েক ঘন্টার অভিযানে মিলেছে তার প্রমাণ। রুট পারমিট ছাড়াই যে যার ইচ্ছে মতো রুটে চালাচ্ছে বাস রুট পুনর্বিন্যাসের আওতায় 2 সিটি কর্পোরেশন, বিআরটিএ ও ডিএমপির যৌথ অভিযানে যারা আইন মানছেন না তাদের থেকে 7 থেকে 20 হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এ যেন মগের মূল্য। রাজধানী ঢাকায় একটি বাস হলেই তা নিয়ে ইচ্ছামতো যে কোনো রুটে নামিয়ে দেওয়া যেতে পারে। রোববার সকালে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের জন্য রাজধানীতে পরীক্ষামূলকভাবে অভিযান চালিয়েছে বিআরটিএ, 2 সিটি কর্পোরেশন ও ডিটিসিএ, ডিএমপি। এ লক্ষ্যে 2টি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। দেখা যায় যে রুটে যাত্রী চাপ বেশি, অন্য রুটের বাস এসে চলছে সেই রুটে। আবার ঢাকার বাইরে রুট পারমিট নিয়ে চলছে রাজপথে। অন্যায় তো আমরা করতেছি, কম কিছু আছে, কোম্পানির লোক আছে, কিছু মালিক সমিতির লোক আছে। আমার সিটে প্ল্যান দেখান, আপনি কার কাছে যাব যে অবৈধ প্ল্যানটা দেখান। বিআরটি কি কারণে অনুমোদন দিল? অভিযানের খবর পেয়ে বাস চলাচল বন্ধ করে দেন অনেক চালকরা, যে কারণে যাত্রী দুর্ভোগও চরমে ওঠে। ফিটনেস দেখবে, গাড়ি কাগজ রেখে দেবে, ওপেন ছেড়ে দিবে, জরিমানা করবে যদি ফিটনেস না থাকে। আমরা পাবলিকরা কষ্ট করতেছি, এটা কিভাবে হয়? নামলাম যে মোবিল করে ধরছে, অনেক কাগজপত্র কি হয়েছে না সেটা তো আমরা জানি না। এরকম আঙ্গ ভোগান্তি হইল আর কি। 1 জুলাই থেকে এই অভিযান শুরুর কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, পাইলট প্রকল্প হিসাবে এই রুটে রেশনালাইজেশন বা ফ্র্যাঞ্চাইজ বাস্তবায়নের পর পর্যায়ক্রমে 22টি রুটে 42টি কোম্পানির বাস 9টি ক্লাস্টারে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন শ্রমিক, পরিবহন মালিক সমিতির কাছে কিন্তু আমাদের একটা মেসেজ পৌঁছে যাচ্ছে যে এটা কিন্তু আইনের ভিতরে তাদের আসতে হবে। এরকম যদি আমরা কন্টিনিউ করি, তারা কিন্তু তখন আমাদের কাছে আসবে, বসবে এবং এটা কিন্তু তারা কিন্তু আইন মানতে বাধ্য হবে। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে যাদের রুট পারমিট নাই সেই বাসগুলো আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে জরিমানা করেছি। বাস রুট পুনর্বিন্যাসের মাধ্যমে প্রায় 2000 বাস মালিক 42টি কোম্পানির আওতায় আসবেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে অবৈধ স্থাপনা অপসারণ নিয়ে প্রকল্পের পরিকল্পনাকারী নগরবিদদের সঙ্গে মুখোমুখি অবস্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এসব স্থাপনা উচ্ছেদের জন্য আদালত নির্দেশ দিলেও তার রাখার পক্ষে রাজুক। সংস্থাটির দাবি, রক্ষণাবেক্ষণ খরচ মেটানোর পাশাপাশি এই স্থাপনা মূল প্রকল্পের জন্য জরুরি। এরই মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলও করেছে সংস্থাটি। তবে হাতিরঝিলের নকশাবিদরা বলছেন, এতে নষ্ট হবে প্রকল্পের নান্দনিকতা। রাশেদ লিমনের রিপোর্ট।
হাতিরঝিলে মূল নকশায় প্রকল্প এলাকায় কোনো দোকান বরাদ্দ উল্লেখ না থাকলেও নানা দিক বিবেচনায় প্রাথমিকভাবে কিছু ভ্রাম্যমাণ দোকান বরাদ্দের সিদ্ধান্ত নেয় রাজুক। পরে স্থায়ী বরাদ্দ দিতে 2015 সালে আবেদন আহ্বান করে সংস্থাটি। আবেদনপত্র যাচাই করে প্রথমে 27টি দোকান বরাদ্দ দিলেও পরে বিভিন্ন সময়ে এই সংখ্যা বাড়িয়ে দাঁড়ায় 36টি। অন্যদিকে নকশা বহির্ভূত এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে 2018 সালে রিট করে একটি পরিবেশবাদী সংগঠন। চূড়ান্ত শুনানি শেষে গত 30 জুন রায় পায় আদালতের। রায় প্রকল্প এলাকায় সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে 60 কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠান উচ্ছেদ করতে নির্দেশনা দেন আদালত। আর এতেই আপত্তি রাজুকের। তারা বলছেন মূল নকশা যেখানে তৈরিই হয়নি সেখানে বৈধ অবৈধর প্রশ্ন অবান্তর। যদিও প্রকল্পের নকশা যারা করেছেন তাদের রয়েছে ভিন্ন মত। হাতিরঝিলের মাস্টার প্ল্যানটা কিন্তু এখনো চূড়ান্ত হয় নাই, সাইন হয় নাই। পয়সা নিয়ে কাঠামো করতে দিলেই তা অনুমোদিত কাঠামো হয় না। সুতরাং এখানে যত্রতত্র কোনো দোকানপাট দেওয়া হয় নাই। যা এখানে আসছে এগুলো কিন্তু রেজলিউশনের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো হয়েছে। আদালত এই বিষয়টি যথোপযুক্ত পর্যালোচনা করে রায় দিয়েছেন। সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে রাজুক এটি প্রতিপালন এবং ব্যবস্থাপনায় অসামর্থ্যতা পরিচয় দিয়েছে। রাজুকের দাবি, দোকানগুলো থেকে পুরো প্রকল্পের খরচ চলবে, চাহিদা মিটবে এখানে ঘুরতে আসা নগরবাসীর। আর নগরবিদদের সাফ কথা, এতে হুমকিতে পড়বে হাতিরঝিলের নান্দনিকতা। এখানে আয় ব্যয় এই ব্যাপারগুলোর ব্যালেন্স করার, এখানে যদি কোনো দোকানপাট না থাকে সন্ধ্যার পরে কেমন লাগবে, একটা ভৌতুরে পরিবেশ তৈরি হবে। এই ধরনের কাঠামোগুলো জলের ধারের সবুজ যে আবরণ দুপাশে থাকার কথা তাকে সম্পূর্ণরূপে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে। দিনরাতে দুটি ছড়ানো হাতিরঝিলের এসব দোকানপাট টিকিয়ে রাখতে এরই মধ্যে আদালতে আপিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এই প্রকল্প কেবল এই নগরকে নান্দনিক করেছে বিষয়টি তেমন নয়, পাশাপাশি প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ারও যোগানদাতা এই হাতিরঝিল। তাই তো এই প্রকল্প সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্তই যেন নাগরিক বান্ধব হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত 5 অক্টোবরে খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, কিন্তু কয়েকদিন আগেই হলে উঠতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, 5 অক্টোবর পর্যন্ত মেসে থাকলে তাদের গুনতে হবে পুরো মাসের ভাড়া। আর হল প্রভোস্টরা বলছেন মানবিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের হলে থাকতে দেয়া হয়েছে। এদিকে তালা ভেঙে হলে প্রবেশের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছোটনালী। 4 অক্টোবর শুরু হবে তার পরীক্ষা। করোনায় হাতছাড়া হয়েছে তার টিউশনি, তাই সামর্থ্য হারিয়েছেন মেসে থাকার। নিরুপায় হয়ে হল খোলার 5 দিন আগে থেকেই উঠেছেন হলে। 5 তারিখে পরীক্ষা, এখন আমরা মেস ছেড়ে দিয়েছি। সো আমাদের থাকার কোনো জায়গা ছিল না। সো আমরা খুব যত দ্রুত সম্ভব হলে ওঠার চেষ্টা করেছি। শুধু অমর একুশে হলের ছোটনালী নন, তার মতো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সহ অনেক হলের শিক্ষার্থী নির্ধারিত সময়ের কয়েকদিন আগে থেকেই থাকতে শুরু করেছেন হলে। বলছেন 5 অক্টোবর পর্যন্ত মেসে থাকলে তাদের পুরো মাসের ভাড়াই গুনতে হবে। অনেকের অর্থনৈতিক সমস্যা, কারো যে 1 মাস বাইরে থাকলে 10-12 হাজার টাকা খরচ করে থাকার মতো এবিলিটি নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 5 তারিখ থেকে হলে ওঠার ব্যাপারে, তো আমাদের প্রশ্ন ছিল যে 5 তারিখ থেকে কেন? কারণ আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা শুরু হয়েছে, চলতেছে, এবং আমাদের পরবর্তী সপ্তাহ থেকে। সংশ্লিষ্ট হল প্রভোস্টরা বলছেন মানবিক দিক বিবেচনায় হল খোলার আগে থেকেই শিক্ষার্থীদের থাকতে দেয়া হচ্ছে। যাদের আর্থিক সমস্যা আছে, হ্যাঁ, তো যারা সাধারণ ছাত্র আর কি, হ্যাঁ, তো আমি যেহেতু অভিভাবক তাদের, হ্যাঁ, এখন আমি তো তাদেরকে বের করে দিতে পারি না। এদিকে তালা ভেঙে হলে প্রবেশের ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কারণ দর্শাতেও বলা হয়েছে অতি শৃঙ্খলা বিরোধী ও অনুশাসন বিরোধী কাজ করেছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের অনুশাসন ভাঙার চেষ্টা হলে বিশ্ববিদ্যালয়ে শাসন সেখানে আরোপ করবে, সেটি স্বাভাবিক। 5 অক্টোবর হল খোলার দিন সামনে রেখে সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন হল প্রভোস্টরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘ 19 মাস বন্ধ থাকার পর 11 অক্টোবর আবাসিক হল ও 21 অক্টোবর ক্লাস শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রাণের ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। মুজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
করোনা অনেকটা নিয়ন্ত্রণে আসায় বিশ্ববিদ্যালয় ও হল খুলতে প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। টানা 1.5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর 21 অক্টোবর থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আর আবাসিক হলও খোলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিরতির পর প্রাণের ক্যাম্পাসে ফেরা নিয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। তবে এখনো অনেক শিক্ষার্থী 1 ডোজ টিকা নিতে না পারায় হলে ওঠা নিয়ে শঙ্কায় আছেন। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। ফার্স্ট ডোজ টিকার যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয় যদি আরেকটু স্মুথ করতে পারে আর কি, সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। ক্যাম্পাস খুলতেছে, বহুদিন পর একটা আনন্দ কাজ করতেছে, সেই সাথে একটা শঙ্কাও কাজ করতেছে, যেহেতু করোনার প্রকোপ এখনো পুরোপুরি চলে যায়নি। তো এরকম সময় আসলে আমাদের অবশ্যই সবাইকেই সচেতনভাবে বিধিনিষেধ মেনে চলতে হবে। 1 ডোজ টিকা ছাড়া কাউকেই হলে প্রবেশ করতে দেয়া হবে না এবং স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। 1 ডোজ ভ্যাকসিন যাদের কমপ্লিট হয়েছে তাদের কার্ডের ছাড়পত্রের মাধ্যমে হলে প্রবেশ করতে পারবে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর সাথে ব্যবহার করতে নির্দেশনা জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধির উপর জোর দিয়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সময় সংবাদ, সাভার। সংকটের অজুহাতে আবারও অস্থির দেশের পেঁয়াজের বাজার। 3 দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে ভারতে অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে, এতে বেড়েছে বুকিং রেট, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের সর্ববৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 1,500 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন ব্যবসায়ীরা। সে জায়গায় এখন আমদানি হচ্ছে 600 থেকে 700 মেট্রিক টন। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারতে বুকিং রেট বেড়ে যাওয়ায় আমদানি কমে গেছে। ইন্ডিয়াতে বাজারটা বেড়ে গেছে বিদায় এটা বর্ডার সাইড থেকে যারা কিনে তাদের উপরেই পত্তাটা বেশি হয়ে গেছে। ক্রাইসিস সৃষ্টি হওয়ার কারণে দামটা বেড়ে গেছে। বুকিং রেট হচ্ছে যে গত সপ্তাহে ছিল 40 টাকা, এখন হয়তো 46 টাকা 45 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কম এবং ওখানেও কিন্তু দাম বেশি। এখানে আমরা 50 টাকা বেচতেছি, তো আপনার বর্ডারে কিন্তু 50 টাকার উপরে বাজার। 1 সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জে ভারতীয় ও মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা পর্যন্ত। কালকে ছিল 45, 46, 42, আজকে হয়ে গেছে আবার 48, 50। এখন মালও কম আসতেছে, খুচরা বিক্রিতে আপনার ক্রেতা নাই। এদিকে আদার দামও বাড়তি। প্রতি কেজি আদার দাম 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আজ মধ্যরাত থেকে 22 দিনের জন্য ইলিশের অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বন্ধ থাকবে বিপণন, পরিবহন, ক্রয় বিক্রয়ও। অভিযান শুরুর আগে নদী থেকে ফিরতে শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা কার্যকর করতে মাঠে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। আশ্বিনের ভরা পূর্ণিমার আগে পরে মিলিয়ে 15 থেকে 17 দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার মৌসুম। চট্টগ্রাম, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা মিলিয়ে প্রায় 7,000 বর্গ কিলোমিটার এলাকায় ইলিশ মাছ সবচেয়ে বেশি ডিম ছাড়ে। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত টানা 22 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে ভোলা, চাঁদপুর সহ অভয়াশ্রম এলাকার নদী থেকে ফিশিং বোট, ট্রলার নিয়ে ঘাটে ফিরেছেন জেলেরা। জাল গুটিয়ে বাড়ি ফিরেছেন উপকূলীয় এলাকার মৎস্যজীবীরাও। মাছ ধরা থাকায় আগামী দিনগুলো সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এ সময় সরকারি খাদ্য সহায়তার দাবি তাদের। সরকার আইন অবলম্বন করা যাব না, তাই জন্য আমরা আগে পরিস্থিতি নিতেছি, জাল সাবার সব উঠে নিতেছি। মাছ নদীতে ডিম ছাড়বো, আমাদের জন্য ভালো হইব। যদি আরো কড়া দিন পিছিয়ে দিত তা আরো ভালো হইতো। সরকারি কোনো সহযোগিতা বা 10 কেজি চাউল বা 20 কেজি চাউল এরকম কোনো সহায়তাই পাইনি। এই অবরোধের জন্য আমরা এখন না খাইয়ে থাকতে হবে আমাদের। এ মৌসুমে শুধু ইলিশ শিকারই নয়, পরিবহন ও বিপণনও বন্ধের নিষেধাজ্ঞা কার্যকরে তৎপর রয়েছে প্রশাসন। এখানে দেখা যাবে যে জেলেদের উপদ্রব অনেক বেশি, সেই সব জায়গাতে আমাদের কম্বাইন অভিযান পরিচালনা হবে। যে কয়দিন মাছ ধরা বন্ধ থাকবে 22 দিন, এই 22 দিনের জন্য তাদেরকে 20 কেজি করে চাল দিব। ইলিশের অবাধ বিচরণে গত বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সরকার। এতে বেড়েছে ইলিশের উৎপাদনও। লাবিব হাসান, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে
টাইগারদের স্বপ্নের বিশ্বকাপ যাত্রা শুরু আজ। ওয়ার্ল্ড টি20 বাছাইয়ে অংশ নিতে রাতে ওমানে যাচ্ছেন মাহমুদুল্লাহরা। করোনা পরীক্ষায় নেগেটিভ সবাই। বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৬ষ্ঠ অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী এ অভিষেক সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে কর্নেল অফ রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকদের দায়িত্ব গ্রহণ করলেন। অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল 10টায় প্যারেড স্কোয়ারে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে অভিবাদন জানানোর পর গার্ড অফ অনার দেয়া হয়। এরপরই বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয়। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে পদাতিক কোরের চলমান আধুনিকায়ন এবং এটাকে আরও ত্বরান্বিত করা, নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী পদাতিক বাহিনী গড়ে তোলা আমার লক্ষ্য হবে। আমার উপর অর্পিত এই পবিত্র দায়িত্ব পালনকালে রেজিমেন্টের জন্য কল্যাণকর যে কোনো পদক্ষেপ গ্রহণে আমি সর্বদা সচেষ্ট থাকব। ভারতের পশ্চিমবঙ্গের ৩ বিধানসভা আসনের ভোট গণনা চলছে। ভবানীপুর আসনে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত। সোহার, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিজের রেকর্ড নিজে ভাঙছেন। আপনি জানেন যে 2011 সালে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 54,000 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেকর্ডকে ছাপিয়ে প্রায় 56,000 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিব্রোলকে কিন্তু পরাজিত করতে চলেছেন। আপনারা জানেন যে সকাল 7টা থেকে এই বিধানসভার ভোটের যে গণনা সেটি শুরু হয়েছে। আমার পেছনে যেটি বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল ইনস্টিটিউটের গণনা চলছে এবং সেটি 21টি রাউন্ড গণনা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। যদিও অফিসিয়ালি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি বা সার্টিফিকেট দেওয়া হয়নি, কিন্তু এখনো পর্যন্ত 21 রাউন্ডের যে ফলাফল তাতে প্রায় 82,000-এর কিছুটা বেশি ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 26,000 ভোট, অর্থাৎ বিজেপির প্রিয়াঙ্কা টিব্রোল। তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় 56,000-এর ওপরে বলেই এখনো পর্যন্ত ঘোষিত ফল থেকে জানা গিয়েছে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ছাড়াও বাম প্রার্থী এবং আরো নির্দল মিলে 60 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এখনো পর্যন্ত বাম প্রার্থীর কিন্তু প্রায় জামানত বাজেয়াপ্ত হওয়ার দিকে এবং নোটা যে ভোটটা সেটিও কিন্তু বাম প্রার্থীর প্রদত্ত ভোটের কাছাকাছি নোটা ভোট পড়েছে। সব মিলিয়ে বলা যায় সোহার, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান যেমন তার 2021 সালে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের 28,000 থেকেও তিনি অতিক্রম করেছেন। একই সঙ্গে যে 2011 সালে যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন প্রায় 54,000 ভোটের ব্যবধানে, সেটিও কিন্তু সেই রেকর্ডটিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাই ইলেকশনে কিন্তু রেকর্ড ছাপিয়ে গেলেন। ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি, একই রকম ভাবে শমশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও কিন্তু তৃণমূল প্রার্থীরা জয়ের অফিসিয়ালি যে জয়ের ঘোষণা তার প্রহর গুনছেন। বাকি সব মিলিয়ে এখন 3টে আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের বলেই মনে করা হচ্ছে এবং এখন চতুর্দিকে যে আবির খেলা, নীল আবির সবুজ আবির খেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বিধানসভা ভোটের 3টি আসনের যে ভোটের যে ফলাফল। আমার কাছে থাকা এই পর্যন্ত সবশেষ। সোহাগ। বিধানসভা আসনের ভোট গণনার সবশেষ খবর জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার ভারতকে রুখে দেওয়ার ছক কষছে বাংলাদেশ। এই মুহূর্তে মালদ্বীপের রাজধানী মালেতে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকবাল।
ফুটবল হোক বা ক্রিকেট, ভারত এবং বাংলাদেশের ম্যাচ মানেই যেন হচ্ছে বাড়তি উত্তেজনা, বাড়তি প্রত্যাশার চাপ। যেই ম্যাচ সাব চ্যাম্পিয়নশিপে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দুই দলের মধ্যে, এই ম্যাচ নিয়ে তার আগেই কিন্তু বেশ কথার লড়াই শুরু হয়ে গেছে দুই দলের মধ্যে। ভারতের কোচ বাংলাদেশকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে বা একটু খোঁচা দিয়েই বাংলাদেশকে মাইন্ড গেম খেলে একটু পেছনে একটু চাপে রাখার চেষ্টা করছেন। পক্ষান্তরে আমাদের অস্কার বুজনকেও দেখলাম যে এটা একদম উড়িয়ে দিয়েছে, এটা তারা হচ্ছে একদম মাথায় নিতে পারছে না। এটা বলছিলাম আমি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া প্রেস কনফারেন্সের কথা। দু দলে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের, এবং তারা যেমনটি বলছিলেন যে করেই হোক জয়টা তারা চাই। এটা বাংলাদেশের সেকেন্ড ম্যাচ, বাংলাদেশ যদি এই ম্যাচে জয় তুলে নিতে পারে ভারতের বিপক্ষে অনায়াসে সাব চ্যাম্পিয়নশিপে যেই লক্ষ্য নিয়ে তারা এখানে এসেছে সেই টার্গেটে অনেকটা এগিয়ে যাবে। পক্ষান্তরে ভারতের কিন্তু আগামীকালই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত সম্পর্কে যদি একটু জানিয়ে রাখি, সকালে তাদের অনুশীলন করতে দেখেছি। ভারত কিন্তু খুব বেশি একটা সময় পায়নি সাব চ্যাম্পিয়নশিপের জন্য। তাদের অনেকদিন আগে লিগ শেষ হয়ে যাওয়ায় ফুটবলাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলেন। তাদের একত্রিত করে কিন্তু গত 28 সেপ্টেম্বর এই মালদ্বীপ এসেছে টিম ইন্ডিয়া, এবং একই সঙ্গে ইগর স্টিম্যাচ ওনাদের যে কোচ তারা এসেছে, ভারতের যে কোচ তারা কিন্তু সেও একই সঙ্গে মালদ্বীপে এসে দলের সঙ্গে যুক্ত হয়েছে। তার ফলে টিমের যে কম্বিনেশনটা সেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তা টিম ইন্ডিয়ার মধ্যে থেকে গেছে, এবং এই জায়গাটাই তারা বাংলাদেশকে ভয় পাচ্ছে। কারণ বাংলাদেশ যেহেতু প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে, স্বাভাবিকভাবেই টিম বাংলাদেশ এখন অনেকটাই কনফিডেন্ট। এবার বাংলাদেশের পরিস্থিতি যদি বলি, বাংলাদেশ প্রথম ম্যাচে যেমন 4-1-4-1 ফরমেশনে খেলেছে, এই ম্যাচেও বাংলাদেশ 4-1-4-1 ফরমেশনেই খেলবে এমনই আভাস আমরা পেয়েছি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তবে শুরুর একাদশ যেটা প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে খেলেছিল, সেইখানে কিছুটা পরিবর্তন আসতে পারে। মোস্ট প্রবাবলি জুয়েল রানাকে হয়তো সেকেন্ড চয়েস হিসেবে, বদলি হিসেবে নামানো যেতে পারে, এবং সুমন রেজার উপরে এখনও ভরসা রাখছে। সুমন রেজাই পারফেক্ট নাম্বার 9 হিসেবেই হচ্ছে এই ম্যাচটি শুরু করবেন। তবে গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে সোহেল রানাকে কিন্তু এখনও এই ম্যাচে বাংলাদেশ পাবে না। তার জ্বর সেরে উঠেছে, গতকাল তিনি অনুশীলন করেছেন, আজকেও বাংলাদেশের অনুশীলন আছে, নিশ্চয়ই সে অনুশীলনে মাঠে আসবে, কিন্তু ম্যাচের ফিটনেস যেটা তিনি সেটা কিন্তু এখনো ফিরে পাননি। তো এইসব বাদ দিয়ে আর খুব বেশি সময় নেই দু দলের লড়াই, বলা যেতে পারে ঠিক 24 ঘন্টার পরে মাঠের লড়াই নেমে পড়বে দু দল। শেষ মুহূর্ত পর্যন্ত চাপ উতরে কে মাঠের পারফরমেন্সটা শতভাগ দিতে পারে তারাই কিন্তু দিন শেষে জয়ী হবে, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে বাংলাদেশ ভারতের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে এনে তাদের প্রাথমিক যে লক্ষ্যটা সাব চ্যাম্পিয়নশিপে সেটা পূরণ করবে। সোহর, আমার কাছে মালদ্বীপ থেকে এই ছিল সবশেষ। সাফ চ্যাম্পিয়নশিপের সবশেষ খবর জানাতে মালদ্বীপের রাজধানী মালে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার SM ইকবাল। ক্রিকেটের খবর, টাইগারদের স্বপ্নের বিশ্বকাপ যাত্রা শুরু আজ। ওয়ার্ল্ড টি20-র বাছাইয়ের অংশ নিতে রাতে ওমানের উদ্দেশ্যে উড়াল দেবেন মাহমুদুল্লাহরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আর কোনো প্রতিযোগিতামূলক খেলা না থাকলেও মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাহমুদুল্লাহ, সৌম্য, তাসকিনরা নিয়মিত অনুশীলন করেছেন। গতকাল ক্রিকেটারদের বাড়ি থেকেই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সুসংবাদ হলো ক্রিকেটার ও কোচিং স্টাফদের সবাই করোনা নেগেটিভ এসেছে। আজ রাত 11:15টায় ওমানের উদ্দেশ্যে রওনা দেবেন ক্রিকেটাররা। ওমানে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। 8 অক্টোবর ওমান এ দলের বিপক্ষে ম্যাচ খেলবে ডমিঙ্গোর শিষ্যরা। এরপর আবুধাবিতে 12 ও 14 অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুবাইয়ে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন IPL-এ অংশ নেয়া সাকিব ও মোস্তাফিজ। 17 অক্টোবর শুরু হবে টাইগারদের বিশ্বকাপ বাছাই মিশন। এবার শরৎ বন্দনার খবর। প্রকৃতিতে শরৎ এসেছে তার অপরূপ শোভা নিয়ে। নদীর তীরে কাশফুলের শুভ্রতা যা মুগ্ধ করছে প্রকৃতি প্রেমীদের। অমৃত সেনের ক্যামেরায় রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশবনে ফুটে থাকা রাশি রাশি শ্বেত শুভ্র কাশফুল। যমুনা নদীর চরগুলো প্রতি বছরই ভরে ওঠে শুভ্র কাশফুলে। যত দূর চোখ যায় শুধু দেখা মেলে দিগন্ত জোড়া কাশবন। পাখির চোখে দেখলে সেই সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। শরতের এমন চোখ জুড়ানো শোভা দেখে মন ভরে যাবে যে কোনো প্রকৃতিপ্রেমীর। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ভাদ্র ও আশ্বিন এই 2 মাস নিয়ে শরৎকাল। প্রতি বছরই বাংলা প্রকৃতিতে শরৎ আসে সাদা মেঘের ভেলায় চড়ে কাশফুলের শুভ্রতা নিয়ে। শরতের এই অপার সৌন্দর্য আর বৈচিত্র্য কাছে টানে প্রকৃতি প্রেমীদের, যা দেখতে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে নানা বয়সের দর্শনার্থীরা ছুটে আসছে ঋতুরানী শরতের সৌন্দর্য উপভোগ করতে। শরৎ আসলেই এই নীল আকাশ এবং সেখানে শুভ্র মেঘের ভেলা এবং নদীর তীরে কাশবন বারবার আমাদের মতো যারা প্রকৃতিপ্রেমী আছেন তাদেরকে উদ্বেলিত করে। কাশফুল যেহেতু সাদা সেহেতু কাশফুলও সবার কাছে একটা আবেগ
অনুভূতি এবং সুন্দরের জায়গা। অনেক ভালো লাগছে, আম্মু আব্বুদের সাথে বেড়াতে আসছি। সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চল ছাড়াও করতোয়া ও ফুলজোর সহ ছোট ছোট নদীর তীরে দেখা মেলে মন মাতানো কাশফুলের। মাঝ দুপুরে তপ্ত সূর্যের কিরণ যখন কাশবনে এসে পড়ে, তখন কাশফুলও যেন সূর্যের সাথে লুকোচুরি খেলায় মেতে ওঠে। এত সুন্দর একটা কাশফুল যেখানে আমরা প্রতি বছরই আসি, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ। আর শেষ বিকেলের গধূলি লগ্নে তপ্ত সূর্য যখন লাল আভা ছড়ায়, তখন প্রকৃতি হয়ে ওঠে আরো মায়াবী। পরিবার পরিজন নিয়ে এখানে বিকেলে ঘুরতে অনেক ভালো লাগে। লাল সূর্যের পাশে কাশফুল আরো বেশি অসাধারণ দেখতে লাগে। তবে আধুনিক নগরায়নের সাথে সাথে পরিবেশ দূষণ আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলার 6 ঋতুর সৌন্দর্য অনেকটাই কমে যাচ্ছে। সেই সাথে ঋতু প্রকৃতির নিজস্ব রূপ ও বৈচিত্র্য পরিবর্তন হচ্ছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভয়াবহ রূপ নিয়েছে ভাইরাল নিউমোনিয়া। গত 10 বছরে দেখা যায়নি এমন প্রাদুর্ভাব। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত শিশু। 1 মাস যাবত প্রতিদিন জয়দেবপুর আর এখানে আসতেছি। যদি পাসপোর্টটা না পাই আমার ফ্যামিলি সহ আমার ভিসা ক্যান্সেল। পাসপোর্ট অফিসে নানা ভোগান্তির প্রতিবাদে প্রবাসীদের বিক্ষোভ। মেশিন রিডেবল পাসপোর্ট ও ভুল সংশোধনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। এ ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।